জুলাইয়ে শুরু হচ্ছে বড় আকারে টিকা কার্যক্রম। নতুন ঘর পাচ্ছে আরো 1 লাখ পরিবার। করোনায় একদিনে প্রাণ গেল 63 জনের। সংক্রমণের হার কিছুটা কমলেও শনাক্ত 3840। কাজ হারানো শ্রমিকদের 1/4 সরকারি সহায়তা পেয়েছে। সামাজিক সুরক্ষায় ব্যয় পরিকল্পনা কম বলছে সিপিডি। অভিজাত ক্লাবে মদ জুয়া নিয়ে সংসদে উত্তাপ। লাইসেন্স দেয়া নিয়ে একে অপরকে দোষারোপ। সড়ক প্রশস্ত করতে স্বেচ্ছায় জায়গা ছাড়লেন বাসিন্দারা। রাস্তা ফুটপাত দখলমুক্ত করতে 2 মেয়রের প্রশংসা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে হালদার বিলুপ্ত প্রজাতির ডলফিন ও কার্প মাছের জীবন রহস্য উন্মোচন, মিলেছে স্বীকৃতি। জুলাই থেকে আবারও টিকা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস। তিনি বলেছেন, টিকা উৎপাদনকারী দেশগুলো সরবরাহের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না। তবে বিশ্বের যেখানেই টিকা উৎপাদন হচ্ছে সেখানেই যোগাযোগ রাখা হচ্ছে। এদিকে ডিসেম্বরের মধ্যে আরও 1 লাখ ভূমিহীন পরিবারকে ঘর দেবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নিজস্ব ঠিকানা পেতে যাচ্ছে সারা দেশের 53,340টি পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম পর্যায়ে নিজস্ব নতুন ঠিকানায় ঠাঁই নিয়েছেন প্রায় 70,000 ঠিকানাহীন পরিবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ের এই স্বপ্নযাত্রার বিস্তারিত তুলে ধরেন মুখ্য সচিব আহমদ কায়কাউস। আগামী রোববার 2% জমি ও ঘরের মালিকানা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ঢাকা শহরে যেরকম মেট্রো রেল হচ্ছে, আমাদের গ্রাম পর্যায়ে যারা ভূমিহীন নিঃস্ব পরিবার আছে তাদেরকেও কিন্তু সমানভাবে টেনে তোলা হচ্ছে। এই জন্য এটা আমরা মনে করি যে এটা একটি অসাধারণ কাজ। আরেকটা জিনিস দেখেন, যাদের কোনো ঠিকানা ছিল না তার কিন্তু একটা স্থায়ী ঠিকানা হয়েছে। মহামারী করোনা সংক্রমণ রোধে 14,000 কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ রেখেছে সরকার। মুখ্য সচিব জানান, টিকার জন্য যোগাযোগ চলছে সব উৎপাদনকারী দেশের সঙ্গে। সেলার্স মার্কেট হয়ে গেছে এবং কিছু বললেই সবাই গোসা করে বসে থাকে, সেই জন্য আমরা বলতে পারছি না। আমরা কিন্তু ডেইলি অন্ততপক্ষে এক একটা দেশ বা কোম্পানির সঙ্গে কথা বলে যাচ্ছি। একই সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশে প্রডিউস করার চেষ্টা করছি। আমাদের 14,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করে রাখা হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাস স্কেলে শুরু করতে পারব। এছাড়া দেশেই ভ্যাকসিন উৎপাদনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। বর্তমানে ভ্যাকসিন মার্কেটটা কিন্তু ইটস এ সেলার্স মার্কেট। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় আরও 63 জনের মৃত্যু হয়েছে, যা 2 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 20 জন ও রাজশাহী বিভাগে 13 জন। নতুন শনাক্ত হয়েছে 3,840। দৈনিক সংক্রমণ হার কমে 15.44%। বাকিটা জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বেড়েই চলেছে সীমান্তবর্তী এলাকা ও আশপাশের জেলায়। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনায় একদিনে মারা গেছে 63 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে 13,345। 528টি ল্যাবে 24,871টি নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত 3,840। সুস্থ হয়েছে আরও 2,714 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে 15.44%। মৃত্যুহার 1.59 ও সুস্থতার হার 92.32%। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 20 জন, রাজশাহী বিভাগে 13, চট্টগ্রাম বিভাগে 11 ও ঢাকা বিভাগে 10 জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 62,67,657। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় আরও 10 জন মারা গেছেন। এছাড়া খুলনা সদরে 7 জন সহ এই বিভাগে মারা গেছেন 16 জন। নোয়াখালীতে মারা গেছে 2 জন। সীমান্ত জেলাগুলোতেও বিধি নিষেধ ও লকডাউন চলছে। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন রত্নজামান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা গেছে 10 জন। এদের মধ্যে 7 জন রাজশাহীর এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁয় 3 জন। এ নিয়ে চলতি মাসের গত 17 দিনে মারা গেছেন 171 জন। এদিকে মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। খুলনায় 24 ঘন্টায় করোনায় 5 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। এ জেলায় সংক্রমণের হার 3.3%। যশোরে মারা গেছেন 4 জন, নতুন শনাক্ত 203, শনাক্তের হার 42%। চুয়াডাঙ্গায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে শনাক্তের হার গতকাল 57.14 থেকে কমে দাঁড়িয়েছে 46.09%। কুষ্টিয়ায় করোনায় মারা গেছেন 1 জন, শনাক্তের হার 28%। মেহেরপুরে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। দিনাজপুরে শনাক্তের হার 36.97%। সদরে দ্বিতীয় দিনের লকডাউন চলছে। নোয়াখালীতে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার শতকরা 25.70%। নাটোরে সংক্রমণের হার 51.50%। দ্বিতীয় দফা লকডাউন কার্যকর করতে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সাতক্ষীরায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে। রত্নজামান, 21 টেলিভিশন। প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতে জিডিপির 3.11% বরাদ্দের কথা বলা হলেও প্রকৃত ব্যয় পরিকল্পনা আরও কম বলে মনে করছে সিপিডি। সংস্থাটি বলছে সরকারি কর্মকর্তাদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ ও কৃষি ভর্তুকির মতো বিষয়গুলো বাদ দিলে এ খাতে প্রকৃত বরাদ্দ দাঁড়াবে 1.9%। করোনায় বিভিন্ন সময়ে কাজ হারানো 62% শ্রমিকের মধ্যে মাত্র 1/4 সরকারি সহায়তা পেয়েছে বলেও বলছে সিপিডি। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান খাতে দেয়া বরাদ্দের উপর আলোচনা করতেই সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ও অক্সফামের যৌথ আয়োজন। মূল প্রতিবেদনে বলা হয়, সামাজিক নিরাপত্তা খাতে সরকারি কর্মচারীদের অবসর ভাতা, সঞ্চয়পত্রের সুদ ও কৃষি ভর্তুকি যোগ হওয়ায় প্রকৃত গরিব, সুবিধাবঞ্চিত ও হতদরিদ্ররা যথেষ্ট বরাদ্দ পাননি। আমরা যদি এই তিনটিকে বাদ দেই তাহলে আগামী অর্থ বছরে হয়ে যাচ্ছে হলো 66,000 কোটি টাকা, কিন্তু জিডিপির অনুপাতে এটা 1.9% নেমে আসছে। নির্ধারিত আলোচনায় অংশ নেন ব্যবসায়ী, রাজনীতিক ও শিক্ষকরাও। আমরা যখন বাজেটগুলি করছি সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের সাথে সত্যিকার অর্থে ডায়ালগ করছি না। 20% মানুষের জন্য পলিসি থাকে একরকম উইথ একটা আউটকাম, 40% মানুষের জন্য পলিসি কিন্তু একই বরাদ্দ যদি দেন আউটকাম উইল বি ডিফারেন্ট। তবে প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের জন্য নেওয়া কিছু উদ্যোগকে ইতিবাচক বলে মনে করেন কেউ কেউ। আবার কারো দাবি বাজেট অন্তর্ভুক্তিমূলক করার হয় যে এখানে বাজেটটা হওয়ার কথা ছিল বটম আপ বাজেট, মানে যেখানে তৃণমূলের কথা শুনে ডিস্ট্রিবিউশনটা হবে টপ ডাউন, কিন্তু আমরা দেখি যে দুটোই হচ্ছে টপ ডাউন। বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে, যদি এটা খুব আনস্পেসিফাইড, প্রায় আপনার 12,500 কোটি টাকার বিষয়, যেখানে করোনা, অতিমারি এবং বিভিন্ন প্রাকৃতিক সংকট মোকাবেলা করার জন্য একটি বরাদ্দ আছে। আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি। করোনার সময়ে স্বাস্থ্য খাতে দেয়া বরাদ্দ পর্যাপ্ত না হওয়ায় হতাশ এই রাজনীতিবিদ। স্বাস্থ্য খাতের ব্যাপারটি কেন উপেক্ষিত রইল আমার বোধগম্যতার মধ্যে এখনো আসে না। যদিও 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে, গত বছরে যেটা রাখা হয়েছিল তার 39% ব্যয় হয়ে অব্যয়িত রয়ে গেছে। দেশের উন্নয়নে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেন এই সাংসদ। প্রতিবন্ধীকে ভাতা দেওয়া, তারপরে আপনার বিধবাকে ভাতা দেওয়া, মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া, তারপর কর্মহীন মানুষকে ভাতা দেওয়া, এগুলি ক্ষুদ্র পরিসর হতে পারে, কারণ এটা আমাদের সামর্থ্য অনুযায়ী এই কথাটা চিন্তা করতে হবে। বয়স্ক ও বিধবা ভাতা সহ সামাজিক সুরক্ষার কর্মসূচি দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার কথা বললেন বক্তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অভিজাত ক্লাবগুলোতে মদ ও জুয়া নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। অনির্ধারিত আলোচনায় সরকারি ও বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য ক্লাব সংস্কৃতি বন্ধের দাবি জানান।
মদের লাইসেন্স দেয়া নিয়ে একে অপরকে দোষারোপ করেন আওয়ামী লীগ ও বিএনপির এমপিরা। বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। সে ডিজে পার্টিগুলোতে কি হয়, সেখানে স্পিকার নেশা খাওয়া হয়, সেখানে মদ খাওয়া হয়, ডান্স হয়। সংসদে অনির্ধারিত এই আলোচনার সূত্রপাত ঘটান জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। এগুলি বড় লোকরা যা করে কোনো রকম বিচার নাই, গ্রামে গঞ্জে একটু মদ খাইলে সেটা পুলিশ অ্যারেস্ট করে। পরে এই আলোচনায় যোগ দেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির এমপিরা। ক্লাবে মদ জুয়া বন্ধের দাবি জানান তারা। মদের লাইসেন্স দেয়া নিয়ে একে অপরকে দোষারোপ করেন তারা। হিজবুল বাহার জাহাজে যাইয়া জিয়াউর রহমান সেই ড্যান্স উপভোগ করছে, আর এদেশে ইয়ং জেনারেশনকে নষ্ট করার পথ বেড়ে দিতে। 40 বছর আগে মদের লাইসেন্স, মাননীয় স্পিকার মদের লাইসেন্স তো দেওয়া হয়েছে, প্রতি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এখানে কি মুসলমানদেরকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? একজন মানুষকে একজন ক্লাবের থাকলে সেই ক্লাবের থেকে একজন ডাক্তার একটা সার্টিফিকেট দেয় যে ওনার জীবন রক্ষার জন্য মদের প্রয়োজন। এই আলোচনায় কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। মুসলমানদেরকে নিষিদ্ধ করা আছে, এটা কোথায় লেখা আছে যে কোনো মুসলমান খাইতে পারবে না? ওই লাইসেন্সে কথাটা বললেই হইল। এদিকে বাজেটের উপর সাধারণ আলোচনায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ নিজেকে বিরোধী দলের নেতা দাবি করেন। প্রতিবাদ জানাতে থাকেন জাতীয় পার্টির সদস্যরা। পরে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙা তার বক্তব্যে এক্সপান্সের দাবি জানালে হারুনুর রশিদের বক্তব্য এক্সপান্স করার আশ্বাস দেন স্পিকার। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমি এক্সপান্স করে দেব। জি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্বেচ্ছায় জায়গা ছেড়ে রাস্তা প্রশস্ত করার কাজে এগিয়ে আসলো রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় সরকার মন্ত্রীকে নিয়ে রাস্তা প্রশস্ত করার কাজ পরিদর্শনে গিয়ে উত্তর সিটি মেয়র বলেন, এখনো যারা দখল করা জায়গা ছাড়েননি তাদের স্থাপনা সিটি কর্পোরেশন ভেঙে দেবে। রাস্তা দখলমুক্ত করার এই উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী তাজুল ইসলাম। দেখুন মাহমুদ হাসানের রিপোর্ট। মিরপুরের ইব্রাহিমপুর এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে নিয়ে এই কার্যক্রম পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। মেয়রের অভিযোগ, দখল করে অনেকেই বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রাস্তা ও ফুটপাত সংকুচিত করে ফেলেছে। তবে এলাকাবাসীকে সাথে নিয়েই ঢাকা উত্তরের সব সড়ককে দখলমুক্ত করা হবে বলে জানান মেয়র। এই রাস্তা এখন যদি প্রশস্ত না করি আর কিন্তু প্রশস্ত করা যাবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জবাবদিহিতা যেন না করতে হয়, তাই জন্য আমি অনুরোধ করব, স্বেচ্ছায় আপনারা ছেড়ে দিন। আমরা রাস্তা বড় করার জন্য যা লাগে বাজেট সিটি কর্পোরেশন থেকে সকল বাজেট আমরা দিব। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমন্বিতভাবে এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশন সফল হয়েছে। ঢাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে মেয়রদের উদ্যোগের প্রশংসা করেন তাজুল ইসলাম। আমাদের ভলেন্টিয়ারিজমটাকে প্রমোট করতে পারি, তাহলে আমরা সব মানুষকে এঙ্গেজ করে ফেলতে পারবো। 2041 সালের উন্নত বাংলাদেশের যে আমাদের লক্ষ্যমাত্রা গোল, তার বহু আগে আমরা পৌঁছে যেতে পারবো যদি আমরা এটা করতে পারি। অনুষ্ঠানের শেষ দিকে উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয় সংসদ সদস্য শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের একটি বক্তব্য নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মেয়র আতিকুল ইসলাম এবং স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের জবাবে মেয়র আতিকুল ইসলাম দাবি করেন, রাস্তা প্রশস্তকরণ কাজে সন্ত্রাসী ভাড়া করা হয়নি। বহিরাগত কাদেরকে নিয়ে এখানে কোনো ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটে নাই। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণে এবার ঈদে 13টি খাটের ইজারা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলেনুর তাপস। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার হাটগুলো পরিচালনা করা হবে। একই সঙ্গে ঈদের দিন 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জলাবদ্ধতা নিরসনে নর্দমা পরিষ্কারের কাজ চলছে বলেও জানান দক্ষিণের মেয়র। জসিম জুয়েলের রিপোর্ট। ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে দক্ষিণ সিটি। এরই অংশ হিসেবে 26 নং ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করেন দক্ষিণের মেয়র। উদ্বোধন শেষে বলেন, এবারের ঈদে 13টি হাটের ইজারা দেওয়া হয়েছে। সবগুলো হাটেই কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে বলে জানান দক্ষিণের মেয়র। থাকবে ভ্রাম্যমাণ আদালত। যেহেতু করোনা পরিস্থিতি আমরা মাত্র 13টা হাট ইজারা দিয়েছি এবং এগুলো একটু দূরে দূরে আমরা দিয়েছি যাতে করে সেখানে করোনা পরিস্থিতিকে মাথায় নিয়ে, এবং গত বছরের ন্যায়ও আমরা সেখানে চাইবো যে একদিক থেকে মানুষ প্রবেশ করবে, একদিক থেকে বাহির হবে এবং সেখানে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে পালন হবে। আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা পরিচালিত করব। ঈদের দিনে আমাদের ব্যাপক বর্জ্য অপসারণের
কার্যক্রম রয়েছে, কর্মসূচি রয়েছে। আমরা পূর্বের না ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা 24 ঘন্টার মধ্যেই সেই বর্জ্যগুলো অপসারণ করতে পারবো। জলাবদ্ধতা নিরসনেও নর্দমা পরিষ্কারের কাজ চলছে জানিয়ে তাপস বলেন, জলাবদ্ধতা থেকে এবার নগরবাসী অনেকটাই রক্ষা পাবে। জলাবদ্ধতা হয় সেই জায়গা আমরা পরিদর্শন করব, সেখানে অবকাঠামো উন্নয়নও যেমনি আমরা করছি, তার সাথে সাথে আমরা নর্দমাগুলো পরিষ্কার করছি। যথাযথ পদক্ষেপ নেয় নগরবাসীকে এবার ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করা গেছে বলেও জানান শেখ ফজলে নূর তাপস। একটি সুন্দর ঢাকা আমরা যেটা স্বপ্ন দেখি সেই লক্ষ্যে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মানব পাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত পাপুলের এমপি পদ আপিলে খারিজ, উপনির্বাচনেও বাধা নেই। রোহিঙ্গাদের ফেরাতে সুস্পষ্ট রোডম্যাপ চায় বাংলাদেশ। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বৈশ্বিক শান্তি সূচকে 1 বছরে 7 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবারও ভারত পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান 91তম। অস্ট্রেলিয়ার গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস IEP এর 2021 সালের সূচকে বলা হয় এবার বাংলাদেশের স্কোর 2.068। গেল বছর বাংলাদেশের অবস্থান ছিল 97তম। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়, শীর্ষে রয়েছে ভুটান। ভারত 135তম ও পাকিস্তানের অবস্থান 150 ঘরে। প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতে সহিংসতার আশঙ্কা সর্বনিম্ন। নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা, সামরিকায়ন ও চলমান সংঘাতের মাত্রার উপর ভিত্তি করে এই IEP সূচক তৈরি হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক। সচিবালয়ের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের চলমান অগ্রযাত্রা প্রয়োজন দায়িত্বশীল বিরোধী দল। বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। তাদের ধ্বংসাত্মক রাজনীতি সহাবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে দিন দিন। মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র, প্রতিহিংসা। দিন শেষে আদালতেই আসতে হবে, এটা মাথায় রেখেই বিএনপি নেতাদের মন্তব্যের পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। ওনারা তো রাজনীতিবিদ, ওনাদের আমি অনুরোধ করব ওনারা আদালত সম্বন্ধে যে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এটা চিন্তা করবেন যে সবাইকে কিন্তু আদালতেই আসতে হয় দিনের শেষে। মানব পাচারের দায়ে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের সদস্যপদ শূন্য ঘোষণা করে জারি করা গেজেট ও উপনির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টে রিট খারিজের পর আপিল বিভাগে আবেদন করেছিলেন তার বোন নুরুন নাহার বেগম ও নির্বাচনে মনোনয়নপত্রের প্রস্তাবক শাহাদাত হোসেন। এছাড়া নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ওই আসনে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আবুল খায়ের ভূঁইয়ার আবেদনের উপরে নো ওয়ার্ডার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই আসনে 21 জুন নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। যদি ফৌজদারি আদালত কর্তৃক তার যদি এই দণ্ডটা স্থগিত করা না হয় তাহলে এই 66-এর বারটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে। পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলার তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার AKM হাফিজ উদ্দিন। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মামলায় প্রধান আসামি আবাসন ব্যবসায়ী নাসির সহ সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে মামলার বাদী পরিমণিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজধানীর 300 ফিট এলাকায় ছিনতাই চক্রের সাথে জড়িত থাকায় 5 জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ি, ছুরি ও লোহার যন্ত্রপাতি। সিলেটের গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রামে মা ও 2 শিশুকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। রাতে নিহত আলেয়া বেগমের বাবা আয়ুব আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায় পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হতে পারে। বুধবার সকালে বিন্নাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে আলেয়া ও তার 2 শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আহত হয় শিশুদের বাবা হিফজুর রহমান। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের সুস্পষ্ট রোডম্যাপের উপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস ভার্গেনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মন্ত্রী কথা বলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু না হলে এবং এই সমস্যা দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণ সহ গোটা অঞ্চলের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূতকে জানান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদ্য কমিশনপ্রাপ্ত সেনা সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ও প্রশিক্ষিত বাহিনীতে পরিণত হয়েছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএম-এর ৮০তম দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী ও রাষ্ট্রপতি কুচকাওয়াজের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তাকে স্বাগত জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। পরে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। সদ্য কমিশনপ্রাপ্ত সেনা অফিসারদের উদ্দেশ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করার আহ্বান জানান সেনাপ্রধান। সামরিক কর্মজীবনে অন্যায়, অবিচার, লোভ বা হিংসার বশবর্তী না হয়ে নৈতিক দৃঢ়তা ও দায়িত্বশীলতার মাধ্যমে তোমরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। সেনাপ্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত প্রতিরক্ষা নীতি অনুসরণ করে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক ও প্রশিক্ষিত বাহিনীতে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর কালজয়ী দিক নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক, প্রশিক্ষিত ও সমরসক্ষম বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত। ৮০তম দীর্ঘমেয়াদী কোর্সে ১৭১ জন নবীন অফিসার কমিশন লাভ করেন। এর মধ্যেই ১৩ জন নারী অফিসারও রয়েছেন। কমিশন প্রাপ্তদের মধ্যে ৫ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলঙ্কান। দীর্ঘমেয়াদী এই কোর্সে এবার সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার অর্জন করেন সারতাজ মাহবুব এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী পদক পেয়েছেন আশরাফুল আলম। পরে কমিশন পাওয়া নবীন অফিসারদের শপথ পড়ানো হয়। তাদেরকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন বাবা মা ও অভিভাবকরা। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম। অপারেশন কুয়েত পুনর্গঠন ও KP8-এ কর্মরত অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মুকুল হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মনোনীত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। সার্জেন্ট মুকুল হোসেন ১১ জুন কুয়েতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান। গত রাত ১:৩০টায় তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সকালে সেনানিবাসে মরহুমের জানাজা হয়। উপস্থিত ছিলেন মনোনীত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পদবীর সদস্যরা। পরে তার মরদেহ হেলিকপ্টার যোগে নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে সামরিক মর্যাদায় দাফন করা হয় তাকে। হালদার বিলুপ্ত প্রজাতির ডলফিনের জীবন রহস্য উন্মোচন করেছেন চট্টগ্রামের একদল গবেষক। একই সাথে জীবন রহস্য উন্মোচন করা হয়েছে হালদার কার্প জাতীয় মাছের। বিপন্ন প্রজাতির এই ডলফিন এবং কার্প জাতীয় মাছের জিন শনাক্ত করে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন NCBI এর ডেটা ব্যাংকে জমা দেওয়ার পর অনুমোদন মিলেছে। প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের অধিকার। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস।
গবেষকদের তথ্য অনুযায়ী 2018 সালের জরিপে হালদায় ডলফিনের সংখ্যা ছিল 167টির মতো। 2017 সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন কারণে মোট 24টি ডলফিন মারা যায়। 2012 সালে এই প্রজাতির ডলফিনকে লাল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN বিলুপ্ত প্রজাতির এই ডলফিন রক্ষায় এবার জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিপন্ন প্রজাতি সেই ডলফিনটার আমরা পৃথিবীতে প্রথম জীবন রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। ডলফিনের পাশাপাশি হালদার রুই, কাতাল, মৃগেল সহ 4 প্রজাতির মাছের জীবন রহস্য উন্মোচন করেছেন চট্টগ্রামের গবেষকরা। স্যাম্পলগুলো চায়না পাঠিয়েছে, ওখান থেকে যেন এটা যখন টোটাল এই ডিএনএটা আসার পর আমরা এটাকে NCBI-তে সাবমিট করেছি। NCBI এটা যাচাই বাছাই করে ওনারা পাবলিশ করেছেন। পাবলিশ করার মাধ্যমে এটা কিন্তু আমাদের ওনারশিপ প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যেই মাছ এবং ডলফিনের জিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফর বায়োটেকনোলজি ইনফরমেশন NCBI-এর ডাটা ব্যাংকে জমা দেওয়ার পর অনুমোদন পাওয়ার কথা জানান গবেষকরা। আমরা এখন এই জিনগুলোকে গ্রুপ করব, কোন জিনগুলো ডলফিনের জীবনের কোন স্টেপে কোন পর্যায়ে কি ভূমিকা পালন করে। জীবন রহস্য উন্মোচনের মাধ্যমে হালদার বিলুপ্ত প্রজাতির ডলফিন এবং কার্প জাতীয় মাছের মালিকানা এখন বাংলাদেশের বলে জানান গবেষক দলের প্রধান। হালদার কার্প জাতীয় মাছ এবং বিলুপ্ত প্রজাতির ডলফিনের জীবন সংরক্ষণ, উৎপাদন, প্রজনন এবং বংশ বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। আর এই জন্যে হালদার জীববৈচিত্র্য রক্ষা এবং বাস্তুতান্ত্রিকতা ফিরিয়ে আনার কথা বলছেন তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে জলবায়ু সহনশীল চাষ প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ, ঝুঁকি নিরূপণে 9 উপজেলায় মৎস্য খাতে কর্মপরিকল্পনা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। মৎস্য খাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও জলবায়ু সহনশীল চাষ প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার আওতায় দেশের উপকূলীয় অঞ্চল সহ উত্তর পূর্বাঞ্চলের 9টি উপজেলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরূপণের মাধ্যমে মৎস্য খাতের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। মৎস্য খাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের উত্তর পূর্বাঞ্চলের 4টি এবং উপকূলীয় এলাকার 5টি উপজেলার মৎস্য খাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিরূপণ করা হবে। রাজধানীতে এক কর্মশালায় বক্তারা বলেন, গত 5 দশকে দেশে মাছের বাৎসরিক উৎপাদন 3 গুণ বেড়ে 45 লাখ টনে উন্নীত হয়েছে। কিন্তু উপকূলে লবণাক্ততা বৃদ্ধি আর শুষ্ক মৌসুমে মধ্য ও উত্তরাঞ্চলে পানির সংকটে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি উত্তরণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা মৎস্য অধিদপ্তরের। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অন্যান্য এলাকাকেও প্রকল্পটির আওতায় আনা জরুরি বলে মনে করছেন কর্মকর্তারা। পুরো সাউথ বেল্টটা যেমনিভাবে নিতে হবে, আমরা যদি বরেন্দ্র অঞ্চলকে চিন্তা করি, আমরা যদি নর্দার্ন পার্টটাকে চিন্তা করি, আমাদের এই ইস্যুগুলো মাথার মধ্যে নিয়ে আসতে হবে। এদিকে মন্ত্রী বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার মাধ্যমে দেশের মৎস্য খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এই প্রজেক্টের বাইরেও ধরুন সমুদ্রে আমাদের বিশাল প্রচলিত মৎস্য, অপ্রচলিত মৎস্য জাতীয় পণ্য রয়েছে, সেগুলোকে কিভাবে আহরণ করে আমাদের খাবারের সমৃদ্ধি আনতে পারি, বিদেশে রপ্তানি করতে পারি, দেশের অর্থনীতিকে কিভাবে সমৃদ্ধ করতে পারি, সেজন্য আমরা একাধিক প্রজেক্ট নিয়েছি। মৎস্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণে গৃহীত প্রকল্পটি বাস্তবায়নে কর্মকর্তাদের দক্ষতার সাথে কাজ করারও পরামর্শ দিলেন মন্ত্রী। পাশাপাশি যথাযথভাবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তহবিল ব্যবহারেরও আহ্বান তার। দায়িত্বটাকে ওন করতে হবে, নিজের মতো করে ভাবতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর। সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে দেশের পুঁজি বাজারে। দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 372টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 107টির, কমেছে 237টির, আর অপরিবর্তিত ছিল 28টির দর। ডিএসই প্রধান সূচক DSEX মাত্র 1 পয়েন্ট বেড়ে উঠে আসে 6052 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1847 কোটি 16 লাখ টাকা।
এদিকে সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 104,95,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আইনজীবী আ.ন.ম গাজীউল হকের 12তম মৃত্যুবার্ষিকী আজ। গাজীউল হক 1929 সালের 13 ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া নিশ্চিন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন তিনি। একই বছরে ঢাকা মেডিকেল কলেজের আমতলায় ঐতিহাসিক ছাত্র জনতার সমাবেশে তিনি সভাপতিত্ব করেন এবং 144 ধারা ভঙ্গের ঘোষণা দেন। গাজীউল হক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি 21 পদক, জাহানারা ইমাম পদক, রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক লাভ করেন। 2009 সালের এই দিন মারা যান গাজীউল হক। শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। জুলাইয়ে শুরু হচ্ছে বড় আকারে টিকা কার্যক্রম। নতুন ঘর পাচ্ছে আরও 1 লাখ পরিবার। করোনায় একদিনে প্রাণ গেল 63 জনের। সংক্রমণের হার কিছুটা কমলেও শনাক্ত 3,840। কাজ হারানো শ্রমিকদের 1/4 সরকারি সহায়তা পেয়েছে। সামাজিক সুরক্ষায় ব্যয় পরিকল্পনা কম, বলছে সিপিডি। অভিজাত ক্লাবে মদ জুয়া নিয়ে সংসদে উত্তাপ। লাইসেন্স দেয়া নিয়ে একে অপরকে দোষারোপ। সড়ক প্রশস্ত করতে স্বেচ্ছায় জায়গা ছাড়লেন বাসিন্দারা। রাস্তা ফুটপাত দখলমুক্ত করতে 2 মেয়রের প্রশংসা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।